হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। অ্যাটমিক স্ট্রাকচারের আগের ভিডিওতে আমরা লাস্ট পড়েছি বোরের মডেলের ড্রব্যাক বা সীমাবদ্ধতা। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তো এটা সম্পর্কে খুব ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা শুধু জাস্ট ওপর জিনিসগুলো জেনে বেরিয়ে যাব এবং ঠিক তারপরেই আমরা অরবিট এবং অরবিটাল নিয়ে মেন ডিসকাশন শুরু করব। তো এই যে পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বা ওয়েভ মেকানিক্যাল মডেল, এখানে আমরা প্রত্যেকটা পরমাণুকে বা কোয়ান্টামকে আমরা জেনেছি যে এগুলো কিন্তু কণা ধর্মের সাথে সাথে এদের আরেকটা ধর্ম থাকে, সেটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো এই যে তরঙ্গ ধর্ম, এই তরঙ্গ ধর্ম সংক্রান্ত বিজ্ঞানী শ্রোডিঞ্জার একটা ইকুয়েশন দিয়েছিলেন, যে ইকুয়েশনটাকে বলা হয় ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, এবং সেখানে তিনি দেখিয়েছিলেন যে ইলেকট্রন হচ্ছে এক ধরনের তরঙ্গ এবং কোনো একটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, তরঙ্গ আকারে উপস্থিত থাকে, এবং সেই সংক্রান্ত তিনি একটা ইকুয়েশন দিয়েছিলেন। সেই ইকুয়েশনটা হচ্ছে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম স্কোয়ার বাই এইচ ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা তিনি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ইলেকট্রনগুলো 2 ডাইমেনশনাল নয় 3 ডাইমেনশনালে থাকে, অর্থাৎ ত্রিমাত্রিক স্তরে বিন্যস্ত থাকে, এবং শুধু ত্রিমাত্রিক স্তরে বিন্যাসই নয়, সেগুলো তরঙ্গ আকারে বর্তমান থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলো এরকম তরঙ্গ আকারে বর্তমান থাকে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনগুলোর কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে না, আমরা এরকম বলতে পারবো না যে ইলেকট্রনটা এখানে অবস্থিত বা ইলেকট্রনটা এখানে অবস্থিত বা ইলেকট্রনটা এখানে অবস্থিত। পরিবর্তে আমরা বলতে পারবো যে ইলেকট্রনগুলো থাকার একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, সেই এরিয়াতে আমরা ইলেকট্রনগুলো থাকার সম্ভাবনা বা প্রবাবিলিটি বেশি থাকবে, সেটা আমরা বলতে পারবো। তো এই যে সাই স্কোয়ার বা এই যে সাই, এই সাইটাকে বলা হয় আইগেন ফাংশন। এগুলো তোমাদের এত ডিটেলসে জানার এখন দরকার নেই, পরবর্তীকালে জানবে। তো এই যে সাই স্কোয়ার, এই সাই স্কোয়ারের ভ্যালুটা থেকে সবসময় এর ভ্যালুটা হয় পজিটিভ ভ্যালু, এবং এই যে সাই স্কোয়ার, এই ভ্যালুটা কি নির্দেশ করে, ইলেকট্রনগুলো থাকার সম্ভাবনা নির্দেশ করে। অর্থাৎ এই ইকুয়েশন থেকে সাই ভ্যালু করে ক্যালকুলেট করে আমরা ইলেকট্রনগুলো কোন পজিশনে থাকবে বা থাকার যে সম্ভাবনা বা প্রবাবিলিটি, সেটা আমরা বের করতে পারবো। এবং শ্রোডিঞ্জারের এই ইকুয়েশন 3টে ভ্যারিয়েবলের ওপর দাঁড়িয়ে আছে, যে 3টে ভ্যারিয়েবলের ওপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কোথায় ইলেকট্রনগুলো থাকতে পারে। সেই 3টে ভ্যারিয়েবল হলো 3টে কোয়ান্টাম নাম্বার, একটা হলো এন, একটা হলো এল, একটা হলো এম। এই 3টে সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে ডিটেলসে আসবো। হয়েছে? তাহলে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে মেকানিক্যাল মডেল হিসাবে শ্রোডিঞ্জার একটা ইকুয়েশন দিয়েছিলেন, যে ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো যে কোনো একটা কক্ষপথে বা কোনো একটা রিজিয়নে ইলেকট্রনগুলো থাকার সম্ভাবনা কোনখানে বেশি হবে, সেই সম্ভাবনাকে আমরা নির্দেশ করতে পারবো। ক্লিয়ার হয়েছে? বেশ, শুধুমাত্র এতটা খাতাতে লিখে রাখো। এখান থেকে খুব বেশি হলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আসতে পারে, বা বলতে পারে যে এখানে সাই স্কোয়ার ভ্যালুটা কি নির্দেশ করে। সাথে তোমরা টেক্সট বইটা একটু রিডিং পড়ে নেবে। এবার আমরা মেন পার্টটাতে চলে আসবো, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। সেটা হচ্ছে অরবিট এবং অরবিটাল কি, এবং অরবিট এবং অরবিটালের মধ্যে ডিফারেন্স। তাহলে বাঁ দিকে লিখলাম অরবিট, ডান দিকে লিখলাম অরবিটাল।
তো অরবিট কি, দেখো অরবিট এর বাংলা শব্দ হচ্ছে কক্ষ, আর অরবিটাল এর মানে হচ্ছে কক্ষক। ঠিক আছে, তো কক্ষ কাকে বলবো? দেখো আমরা জানি যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ক্রমাগত আবর্তন করছে। তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে একটা সুনির্দিষ্ট দূরত্বে যে পথে আবর্তন করছে সেই পথটা কি বলা হয়? কক্ষ বা অরবিট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখব, ছবিটা একটু সাইড করে লিখে রাখবে, এঁকে রাখবে। তাহলে আমরা এখানে লিখব যে অরবিট কি না, অরবিট হলো যে পথে ইলেকট্রনগুলো নির্দিষ্ট দূরত্ব থেকে, সরি এখানে আমরা এটা যোগ করে দিই যে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে থেকে বা দূরত্ব বজায় রেখে, নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কি করে? আবর্তন করে বা রোটেট করে। সেই পথটাকে বলা হয় অরবিট বা কক্ষ। তাহলে এটা হচ্ছে একটা পথ, যে পথে ইলেকট্রনগুলো রোটেট করছে, সোজা ভাষায় বলতে গেলে। ঠিক তেমনিভাবে আমরা যদি অরবিটালের কথাতে আসি, তাহলে অরবিটাল কি না, অরবিটাল হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে ইলেকট্রনগুলোকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবথেকে বেশি। তাহলে যে অঞ্চলে ইলেকট্রনগুলো পাওয়ার সম্ভাবনা প্রবল তাকে কি বলে? কক্ষক বা অরবিটাল বলে। অর্থাৎ যে অঞ্চলে ম্যাক্সিমাম ইলেকট্রন আমরা খুঁজে পাবো সেটাকে বলবো আমরা কক্ষক। যেমন মনে করো এই রিজিয়নটাতে মনে করো ইলেকট্রনগুলোকে পাওয়ার সম্ভাবনা প্রবল, তাহলে এটাকে আমরা বলতে পারি কক্ষক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। 2 নম্বরে আমরা চলে আসব যে এই যে অরবিট, এই অরবিট হচ্ছে দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল হয়েছে। এই কক্ষ হলো দ্বিমাত্রিক, বা যেহেতু এটা একটা পুরাতন ধারণা সেই জন্য এটা দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবে দেখা যায় যে ইলেকট্রনগুলো যেখানে অবস্থান করে সেই অঞ্চলটা কিন্তু ত্রিমাত্রিক হয়েছে। তাই অরবিট বা কক্ষকে যে ইলেকট্রনগুলো, সেই কক্ষকের ইলেকট্রনগুলোকে কণা রূপে কল্পনা করা হয়, কিন্তু কক্ষকে কি ইলেকট্রনগুলোকে বা ইলেকট্রনগুলো যে অঞ্চলে থাকে সেই অঞ্চলটাকে একটা ক্লাউড বা মেঘ রূপে কল্পনা করা হয়। বোঝা গেছে? নাম্বার 4 বা 4 নম্বর যেটা, সেটা হচ্ছে অরবিটে 2 বা তার বেশি ইলেকট্রন থাকতে পারে। অরবিটে 2 বা তার বেশি ইলেকট্রন থাকতে পারে। কোনো একটা অরবিটে 2 ইলেকট্রনও থাকতে পারে বা তার বেশি ইলেকট্রনও থাকতে পারে, কিন্তু অরবিটালে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ 2 ইলেকট্রন থাকবে। বোঝা গেল? অর্থাৎ অরবিটে 2টোর বেশি ইলেকট্রন থাকলেও অরবিটালে কিন্তু 2টোর বেশি ইলেকট্রন থাকা সম্ভব নয়। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা একটা এরকম উদাহরণ দিয়ে ভাবতে পারি যে আমাদের যে ক্লাসরুম, স্কুলের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে যে পুরো বিল্ডিংটা, স্কুলের যে পুরো বিল্ডিং, সেই পুরো বিল্ডিংটাকে আমরা ভাবতে পারি অরবিট
বা কক্ষ, এবং বিল্ডিংয়ের যে রুমগুলো সেই রুমগুলোকে আমরা ভাবতে পারি অরবিটাল। ভালো করে আরেকবার বলছি, দেখো অরবিট যেটা সেটাকে আমরা ভাবতে পারি আমাদের স্কুলের বিল্ডিং। হয়েছে? অরবিট, এই অরবিটটাকে আমরা স্কুলের বিল্ডিংয়ের সাথে কল্পনা করতে পারি, অরবিটালটাকে আমরা তুলনা করতে পারি স্কুলের যে ক্লাসরুমগুলো রয়েছে সেই ক্লাসরুমগুলোর সঙ্গে। এখন সিম্পলভাবে দেখো, প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ প্রতিটা ক্লাসরুমে আমরা দুটো করে মনে করো স্টুডেন্ট বসালাম। বোঝা যাচ্ছে? তাহলে পুরো যে অরবিটটা বা পুরো যে বিল্ডিংটা সেখানে একের বেশি ক্লাসরুম থাকতে পারে। আবার খুব যদি ছোট স্কুল হয়, বিশেষত আমরা প্রাইমারি স্কুলে দেখেছি, সেক্ষেত্রে একটাই ক্লাসরুম। তাহলে এখানে যে টোটাল ইলেকট্রন সংখ্যাগুলো হবে সেগুলো তাহলে মিনিমাম দুটো, যদি একটা ক্লাসরুম হয়। যদি দুটো ক্লাসরুম হয় 4 জনকে বসানো যাবে টোটাল। ঠিক এরকম করে করে আমরা কিন্তু স্টুডেন্ট সংখ্যা বাড়াতে পারবো বা এখানে ইলেকট্রন সংখ্যা বাড়াতে পারবো। তাই অরবিটের ক্ষেত্রে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু অরবিটালে প্রতিটা অরবিটালে কিন্তু ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে, তার বেশি থাকবে না। এখন এই যে দুটো করে ইলেকট্রনকে আমরা বসাবো, তো অরবিটালের মধ্যে এই দুটো করে ইলেকট্রন কোন ডিরেকশনে থাকবে বা কিভাবে থাকবে, যেমন সিম্পলভাবে দেখো, দুজন যদি আমরা স্টুডেন্টকে বসাই, সেই দুজন স্টুডেন্টকে আমরা এভাবে ভাবতে পারি কেমনভাবে বসাবো। আমরা পাশাপাশি বসাতে পারি, সামনে পিছনে বসাতে পারি, একজনকে ফার্স্ট বেঞ্চে একজনাকে লাস্ট বেঞ্চে বসাতে পারি, একজনাকে মনে করো এক কোণে বসালাম, অপরজনাকে ক্লাসরুমের অপর কোণে বসালাম, এইভাবে বসাতে পারি। তাই যেরকম এই দুটো ইলেকট্রনকে বিভিন্নভাবে বসানো সম্ভব আর দুটো স্টুডেন্টকে বসানো সম্ভব, ঠিক তেমনিভাবে ইলেকট্রনগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে থাকতে পারে। তাই অরবিটালের কতগুলো আমরা টাইপ দেখব, ঠিক আছে? অর্থাৎ নেক্সট হেডিংটা করব আমরা কক্ষক বা অরবিটাল এর প্রকারভেদ, বা অরবিটাল কত রকমের সেটা আমরা জানব, এবং ইলেকট্রনগুলো ঠিক কোন পজিশনে থাকতে পারে তার সম্ভাবনা তার মাধ্যমে আমরা নির্ণয় করব। অরবিটালের প্রকারভেদ, অর্থাৎ অরবিটাল কত প্রকার সেটা আমরা এবার জানার চেষ্টা করব। তো সবথেকে প্রথমে হচ্ছে এস অরবিটাল। নাম্বার 1, এস অরবিটাল। এটা স্ট্রাকচার কেমন হবে? স্ফেরিক্যাল বা গোলকাকার। হয়েছে? তাহলে এস অরবিটাল কেমন হলো? স্ফিয়ার বা স্ফেরিক্যাল বা গোলকাকারের মতো দেখতে হলো, গোলকের মতো। ঠিক আছে? অর্থাৎ এটাকে যদি আমরা একটু এইভাবে ড্র করি, এই অরবিটালটা দেখতে ঠিক এরকম। তাহলে এটা যদি মাঝখানে যদি আমাদের নিউক্লিয়াস থাকে, তাহলে এই অরবিটালটা দেখতে হবে এরকম। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, অরবিটালের মাধ্যমে আমরা নির্ণয় করব যে ইলেকট্রনগুলো পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রনস ইজ হোয়ার ম্যাক্সিমাম। তো এখানে যেহেতু এটা পুরোটাই গোলাকার, তাই আমরা কিন্তু এখানে বলতে পারবো না যে ইলেকট্রনগুলো কোথায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ ইলেকট্রনটা যেমন এখানেও থাকতে পারে এই রিজিয়নে, ঠিক তেমনি এই রিজিয়নে থাকতে পারে, ঠিক তেমনি এই রিজিয়নে থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা রিজিয়নে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি নন ডিরেকশনাল, বা কোনো নির্দিষ্ট দিক ধর্মী এটা কিন্তু নয়, বা কোনো দিক নির্দেশ কিন্তু এটা করছে না। এবং তার নিচে আমরা লিখব যে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি সমস্ত দিকে বা সমস্ত ডিরেকশনে সমান, সমস্ত দিক বরাবর সমান। আমরা যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ভেবে নিই, তাহলে প্রত্যেকটা দিকে সমান। এবং অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো কীরকম থাকে, এরকম তো কোনো লাইন তো ড্র করা থাকে না, ইলেকট্রনগুলো ঠিক অবস্থান করে, অ্যাকচুয়াল যে ইলেকট্রনগুলো সেগুলো ঠিক এরকমভাবে অবস্থান করে, ডট 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 ডট। ঠিক আছে? অর্থাৎ অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কিন্তু কখনো এরকম পুরো লাইন হয় না, ডটের লাইন হয়।
যেহেতু ইলেকট্রনগুলোর মাঝখানে কোনো কিছু দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে তো আর রেখা করা থাকে না, ঠিক আছে, সেই জন্য অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দেখতে হয় কেমন, এরকম। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে নোডাল প্লেন। নোডাল প্লেন এর মানটা হবে 0। তার আগে বলি নোডাল প্লেন তাহলে কি। দেখো, নোডাল প্লেন হচ্ছে যে ডিরেকশনে, ঠিক আছে, ইলেকট্রনগুলো পাওয়ার সম্ভাবনা 0, বা যেখানে ইলেকট্রনগুলো পাওয়ার সম্ভাবনা 0 সেটাকে বলা হয় নোডাল প্লেন, ঠিক আছে, বা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তাহলে যেহেতু এটা নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই, সমস্ত দিকেই ইলেকট্রনগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা বলতে পারবো না ইলেকট্রনগুলো কোনখানে থাকবে, সেই জন্য এস অরবিটাল নন ডিরেকশনাল, সাথে সাথে কোনো নোডাল প্লেন থাকবে না, নোডাল প্লেনের মান হয়ে যাবে 0 এবং ইলেকট্রন ঘনত্ব সমস্ত দিক বরাবর সমান। ক্লিয়ার? এবং এস অরবিটাল দেখতে কেমন? স্ফেরিক্যাল বা গোলকাকার। নেক্সট আমরা চলে আসবো পি অরবিটাল। তাহলে আস্তে আস্তে আমরা অরবিটালের প্রকারভেদ পড়ছি। প্রথম প্রকারভেদটা পড়লাম এস অরবিটাল। দ্বিতীয় প্রকারভেদ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পি অরবিটাল। হয়েছে? এই পি অরবিটালের যে শেপটা সেটা ঠিক ডাম্বেলের মতো হয়। আমরা যে ডাম্বেলগুলো মাঝে মধ্যে অনেকে দেখতে পাই, আমরা ডাম্বেল নিয়ে কী হয়, ওই হাতের ব্যায়াম করে, তো ঠিক সেই ডাম্বেলের মতো ডাম্বেল শেপ। প্রথমকার শেপটা ছিল স্ফেরিক্যাল, পি অরবিটালের শেপ হয়ে গেল ডাম্বেল। ঠিক আছে, তো ডাম্বেল আমরা প্রত্যেকেই জানি ঠিক এরকম দেখতে হয়। ঠিক আছে, তো এই যে শেপটা, এই শেপটা হচ্ছে ডাম্বেল শেপ এবং এটা অ্যাকচুয়ালি যে রিজিয়ানটাতে থাকে সেই রিজিয়ানটাতে এইভাবে অবস্থান করে। তো এটা কিন্তু আগের মতো নন ডিরেকশনাল নয়, এটা কিন্তু ডিরেকশনাল বা দিকধর্মী, ডিরেকশনাল বা দিক নির্দেশ করে। এটা কীরকমভাবে দিক নির্দেশ করে দেখো, আমরা জানি টোটাল অ্যাক্সিস হচ্ছে তিনটে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে মনে করো এটা এক্স, এটা ওয়াই, আর জেডটা মনে করো এইদিকে থাকবে। তো আমি এখানে দুটোই মনে করে জাস্ট এখানে এঁকে দেখালাম। তো এখানে এক্স অ্যাক্সিস বরাবর যখন থাকবে তখন তার স্ট্রাকচারটা হবে এরকম। এটার আমরা নাম দেবো পি এক্স। পি এক্সের দ্বারা আমরা বুঝবো যে এটা তার মানে এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। হয়েছে? এবং যখন এক্স অ্যাক্সিস বরাবর এটা থাকবে তখন ওয়াই এবং এই যে জেড অ্যাক্সিসটা, এই জেড অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ইলেকট্রন ডেনসিটি থাকবে না। তখন আমরা লিখতে পারবো যে নোডাল প্লেন হয়ে যাবে ওয়াই জেড, অর্থাৎ ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর কোনো ইলেকট্রন ডেনসিটি থাকলো না। বোঝা গেছে? নেক্সট পিকচার আমরা এরকমভাবে ড্র করতে পারি। এখানে ধরো এবারে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকলো, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকলে ছবিটা এরকম হবে, হবে কি না? এটা ওয়াই, এটা এক্স, এটা হচ্ছে জেড। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যখন ইলেকট্রন ডেনসিটিটা থাকবে তখন নোডাল প্লেনটা হয়ে যাবে এক্স জেড। বোঝা যাচ্ছে? আচ্ছা, লাস্ট আমরা যেটা পাবো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এবার আমি পি জেডটা আঁকার চেষ্টা করব। আচ্ছা, এই যে পি এক্স হলো, এটার নাম হলো পি ওয়াই। ক্লিয়ার? তাহলে পি এক্স পেলাম, পি ওয়াই পেলাম। এবার আমরা যেটা ড্র করব সেটা হচ্ছে পি জেড। তাহলে জেড অ্যাক্সিসটা এইদিকে, তাহলে এখানে যে ইলেকট্রন ডেনসিটিটা থাকবে সেটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর এবং তার নাম হয়ে যাবে পি জেড। ক্লিয়ার? তো পি জেড যখন আমরা পাবো জেড অ্যাক্সিস বরাবর পি জেড যখন পেলাম তখন নোডাল প্লেন, যেটা নোডাল প্লেন হয়ে যাবে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে তিনটে জিনিস আমরা শিখলাম, একটা পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড। অর্থাৎ পি অরবিটালকে কিন্তু তিনটে পার্টে আমরা ভাগ করতে পারবো। একটা হবে পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড, এবং এর স্ট্রাকচারটা হবে কেমন? ডাম্বেল আকৃতির। নেক্সট আমরা চলে যাব ডি অরবিটাল। তাহলে দুটো অরবিটাল আমাদের কমপ্লিট হলো। এবার আমরা 3 নম্বর অরবিটালের দিকে যাব, বা 3 নম্বর অরবিটাল সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ছবি কিন্তু খাতাতে খুব সুন্দরভাবে এঁকে নেবে। নাম্বার 3,
ডি অরবিটাল। ডি অরবিটালের স্ট্রাকচারটা কেমন? এটা ঠিক ডবল ডাম্বেল, যেন মনে হবে দুটো ডাম্বেলকে একসাথে যুক্ত করা আছে, বা দুটো ডাম্বেল একসাথে থাকলে যেমন স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে এই প্রকৃতির বা ডবল ডাম্বেল। এটা দেখতে কেমন হয়? দেখো, এই একটা ডাম্বেল হয়েছে, আর এই একটা ডাম্বেল। তাহলে দেখো দুটো ডাম্বেল এখানে একসাথে আছে, সেই জন্য এটাকে বলা হয় ডবল ডাম্বেল। এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কেমন? এরকম এরকম হয়। অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হচ্ছে এরকম ডবল ডাম্বেল। তো এই যে ডবল ডাম্বেল, এটাও কিন্তু ডিরেকশনাল বা দিক নির্দেশ ধর্মী। যেমন পি অরবিটাল ছিল ঠিক সেই রকমই ডিটাও কিন্তু ডিরেকশনাল। এবং ডবল ডাম্বেল কত ধরনের পাওয়া যায়? টোটাল 5 প্রকার। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা ডি এক্স জেড, একটা ডি ওয়াই জেড, একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লাস্ট হচ্ছে ডি জেড স্কোয়ার। বোঝা গেছে? এই 5 টাইপের দেখা যায়, ডি এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। বোঝা গেছে? এবারে প্রত্যেকটা স্ট্রাকচার আমরা একটু ড্র করার চেষ্টা করব। মুছে এটা। এখানে আমরা দেখব যে কোন দিকে ইলেকট্রনগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, বা ফাইন্ডিং অফ ইলেকট্রনস এর প্রবাবিলিটি কোন দিকটাতে বেশি থাকছে। তো সব থেকে প্রথমেই আমরা যেটা ড্র করব সেটা হচ্ছে ডি এক্স ওয়াই। আমাদের এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ডি এক্স ওয়াইয়ের বৈশিষ্ট্য হলো যে এখানে যে অরবিটালটা থাকে হয়েছে, বা এখানে যে অরবিটালটা গঠন হয়, সেই অরবিটালটা যে অ্যাক্সিসটা রয়েছে সেই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে। আবারও বলছি, দেখো এটার নাম হচ্ছে ডি এক্স ওয়াই। অর্থাৎ এখানে এই যে টোটাল অ্যাঙ্গেলটা কত? এখান থেকে এইটা 90 ডিগ্রি, তোমরা বুঝতে পারছো। তো এই 90 ডিগ্রির ঠিক মাঝখান কত? 45 ডিগ্রি। তো এখানে প্রত্যেকটা লোব এক্সের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, ওয়াইয়ের সাথেও 45 ডিগ্রি কোণ করে থাকে। বোঝা গেছে? এবং ঠিক সেভাবে এটাও দেখো, এর সাথে 45, এই এক্সের সাথে 45। অর্থাৎ এখানে লোবগুলো এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে যখন 45 ডিগ্রি কোণ করে থাকে তখন সেটাকে আমরা বলবো ডি এক্স ওয়াই। তাহলে এখানে নোডাল প্লেনটা কি হবে? নোডাল প্লেন যে সমস্ত অ্যাক্সিসগুলো বরাবর ইলেকট্রন ডেনসিটি পাওয়ার সম্ভাবনা 0, যেমন ওয়াই জেড আর এক্স জেড হয়েছে, এই দুটো বরাবর আমরা কিন্তু নোডাল প্লেনটা পাবো, বা ইলেকট্রন ডেনসিটি এখানে 0 হবে। নাম্বার 2 বা 2 নাম্বার আমরা এবারে ড্র করার চেষ্টা করব। সেম স্ট্রাকচার, শুধুমাত্র এটাকে পাল্টিয়ে ওয়াই করে দিলাম, এটাকে জেড করে দিলাম। হয়েছে? এখানেও এই যে অ্যাঙ্গেলটা, এটা 45 ডিগ্রি, এটা নাম দিয়ে দিলাম ডি ওয়াই জেড। হয়েছে? এখানে যে নোডাল প্লেন, সেই নোডাল প্লেনটা কত হবে? এই ওয়াই জেডটা বাদ দিয়ে। আর দুটো অ্যাক্সিস দেখো রয়েছে, একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স জেড। ক্লিয়ার? দেখো প্রথমে যে আমি 3টে লিখেছিলাম, একটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড আর ডি হচ্ছে ওয়াই জেড। যখন আমরা ডি এক্স ওয়াই ড্র করবো তখন বাকি দুটো নোডাল প্লেন হবে, যখন মাঝেরটা ড্র করব তখন বাকি দুটো নোডাল প্লেন হবে, আর আরেকটা যখন 3 নাম্বারটা ড্র করব তখন বাকি দুটো হবে। হয়েছে? তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারটা বোঝা গেল। এবার হচ্ছে 3 নাম্বার আসি। 3 নাম্বারে আমরা ডি এক্স জেডটা আমরা ড্র করার চেষ্টা করব। হয়েছে? তাহলে এক্স জেড ড্র করতে গেলে আমাদের সেম ফর্মুলা, এটাকে এক্স নিয়ে নিলাম, এটাকে জেড নিয়ে নিলাম। ছবিটা আমাদের এরকম হবে, হবে কি না? বেশ। এখানেও অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে, এবং এটাকে আমরা বললাম ডি এক্স জেড। তাহলে একটা এক্স ওয়াই, একটা ওয়াই জেড, একটা ডি এক্স জেড। তাহলে তোমরা নিজেরাই বলো, এক্ষেত্রে যে নোডাল প্লেনটা হবে সেটা হবে বাকি দুটো প্লেন, অর্থাৎ এক্স ওয়াই এবং ওয়াই জেড। অর্থাৎ সেই দুটো অ্যাক্সিস বরাবর প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা ইলেকট্রন ডেনসিটি 0 হবে। তাহলে 3টে পার্ট শেষ হলো। এবারে আরও দুটো পার্ট আমরা দেখেছি ডি অরবিটালের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4 নাম্বার ডি এক্স স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে। এটা এক্স, এটা ওয়াই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগেরগুলো যেমন ঠিক মাঝ বরাবর থাকছিল দুটো অ্যাক্সিসের, এখানে কিন্তু পুরোপুরি অ্যাক্সিস বরাবর লোবগুলো থাকবে। অর্থাৎ স্ট্রাকচারটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্ট্রাকচার। অর্থাৎ পুরোপুরি অ্যাক্সিস বরাবরই কিন্তু এখানে লোবগুলো থাকবে। এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানেও নোডাল প্লেন হবে দুটো, নোডাল প্লেন হচ্ছে দুটো, অর্থাৎ বাকি দুটো অ্যাক্সিস বরাবর কি হবে, নোডাল প্লেন থাকবে, ইলেকট্রন ডেন্সিটি থাকবে না। এবারে লাস্ট আমরা চলে যাব 5 নাম্বারে, অর্থাৎ ডি জেড স্কোয়ার। এটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। 5 নাম্বারে এই স্ট্রাকচারটা একটু বিশেষ ধরনের স্ট্রাকচার, সেটা হলো ডি জেড স্কোয়ার। অ্যাকচুয়ালি ডি জেড স্কোয়ার বলে কোনো স্ট্রাকচার অ্যাকচুয়ালি হয় না, এটা দুটো স্ট্রাকচারের মিশ্রণ। প্রথমটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, পরেরটা হচ্ছে ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো আমরা একটু আগে আলোচনা করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ছবিটা আমরা এরকম করে ড্র করলাম কি না? কিন্তু বাকি দুটো কিন্তু আমরা ড্র করিনি, কারণ বাকি দুটো মিলেই অ্যাকচুয়ালি বাকি দুটো যোগ হয়ে এই ডি জেড স্কোয়ার তৈরি হয়। তাই বাকি দুটোর আলাদা করে আলোচনা না করে আমাদের ডি জেড স্কোয়ার আলোচনা করা হয়েছে। তাহলে এখন তোমরা পুরোনো কনসেপ্ট থেকে বলো যে এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারটা রয়েছে, হয়েছে, এটাকে আমরা যদি এক্স অ্যাক্সিস, এটাকে যদি জেড অ্যাক্সিস ধরে নিই, তাহলে পরে ছবিটা কীরকম হবে? ঠিক এরকম হবে কি না? বোঝা গেছে? বেশ, এটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারটা আঁকার চেষ্টা করব। এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের দাঁড়ালো ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন ঘটনাটা কি ঘটে, এখন যখন আমরা এই দুটোকে মিক্সড করব বা এই দুটো অরবিটাল যখন মিক্সড হয়, তখন এই যে তিনটে অ্যাক্সিস, অর্থাৎ একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস এবং একটা জেড অ্যাক্সিস হয়েছে। এটাকে আমরা জেড ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, এটাকে এক্স ধরলাম। বোঝা গেছে নিশ্চয়ই? বেশ, এই যে ওয়াই অ্যাক্সিসটা, এই ওয়াই অ্যাক্সিসটাকে পিছন দিকে বর্ধিত করলে আমাদের এরকম হবে, এক্স অ্যাক্সিসটা এরকম হবে, আর জেড অ্যাক্সিসটা এরকম হবে। এটা তো ক্লিয়ার? এবারে এই যে প্রথম কার্ডটা, অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের কথা আমরা বলেছি, এখানে কি ঘটনাটা ঘটাতে হবে দেখো, এখানে লক্ষ্য করে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, অর্থাৎ এখানে যে অরবিটালটা হবে সেটা হবে এরকম, হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বোঝা গেছে? বেশ, এবার 2 নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সেক্ষেত্রে কী হবে দেখো, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে এবং জেড অ্যাক্সিস বরাবরও থাকবে। তাহলে এখানে আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছি যে জেড অ্যাক্সিস বরাবর কিন্তু দুটো লোব থাকছে এবং এই দুটো অ্যাক্সিস বরাবর আমাদের একটা করে করে লোব থাকছে। ঠিক তার পর মুহূর্তে সেই জন্য স্ট্রাকচারটা ঠিক এরকম দাঁড়ায়। ঠিক আছে, এই স্ট্রাকচারটা বড় হয়ে যায় এবং পাশাপাশি যে দুটো এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে লোবগুলো থাকে সেই লোবগুলো ঠিক এরকম ছোট হয়ে সাইডে চলে আসে। বোঝা গেছে? অর্থাৎ জিনিসটা ঠিক এরকম দাঁড়ায় যে ধরো জেড অ্যাক্সিসটা আমাদের সামনের দিকে আছে, জেড অ্যাক্সিস এটা, ঠিক তার পিছন দিকে এইভাবে থাকে এক্স অ্যাক্সিস এবং এইভাবে থাকে ওয়াই অ্যাক্সিস।
ঠিক স্ট্রাকচারটা হয় এরকম। বোঝা গেছে? অর্থাৎ জেড অ্যাক্সিসটাকে যদি আমরা সামনে দিকে ভেবে নিই তাহলে তার পিছন দিকে কিন্তু ছোট আকারে এক্স এবং ওয়াই অ্যাক্সিসটা থেকে যায়। তাই এখানে আমাদের এই যে জেড অ্যাক্সিসটা ড্র করা রয়েছে, এই জেড অ্যাক্সিসটা ড্র করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এই যে অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিস বরাবর লোবটা বেড়ে যাবে এবং এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, বা এটাকে এক্স এটাকে যদি আমরা ওয়াই ধরি, সেই বরাবর লোবগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারে প্রত্যেকটা দিকেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই এখানে নোডাল প্লেনের মান 0। নোডাল প্লেন এক্ষেত্রে হয়ে যাবে 0। তাহলে আমরা যেটা জানলাম যে এস, পি, ডি এই তিনটের মধ্যে এস অরবিটালে কোনো নোডাল প্লেন পাওয়া যায় না, পি অরবিটালে নোডাল প্লেন দেখা যায় এবং ডি অরবিটালে নোডাল প্লেন দেখা যায়, কিন্তু ডি অরবিটালের যে লাস্ট পার্টটা অর্থাৎ ডি জেড স্কোয়ার, সেখানে কিন্তু নোডাল প্লেন থাকে না। অর্থাৎ এই ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু ফাইন্ডিং অফ ইলেকট্রনস বা ইলেকট্রনের যে ডেন্সিটি পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু সকল দিকেই থাকে। বোঝা গেছে? তো নেক্সট আরেকটা অরবিটাল আছে এফ অরবিটাল। এফ অরবিটালের সাইজটা হচ্ছে ডিফিউজড এবং তোমাদের সেটা সিলেবাসে নেই। হয়েছে? তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কোয়ান্টাম নাম্বার ক প্রকার এবং এই কোয়ান্টাম নাম্বারের সাথে অরবিট এবং অরবিটালের যে রিলেশন, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের ভিডিওটা এতটাই, তোমরা বাড়িতে ভালো করে পড়ো। ওকে, থ্যাংক ইউ।